যে একটা পৃথিবীতে এমন কোনো প্রাণীর অস্তিত্ব আমরা পাই নাই যে পুরুষ গর্ভধারণ করবে, এটা সমুদ্রে আছে। পৃথিবীতে এমন কোনো প্রাণী পাচ্ছি না যেটা পৃথিবীতে সবচেয়ে বড়, সেটা কিন্তু সমুদ্রেই আছে। আবার পৃথিবীতে এমন কোনো প্রাণীর অস্তিত্ব আমরা এখনো পাই নাই যেখান থেকে ক্যান্সারের ওষুধ আবিষ্কার করবেন, সেটা আবার সমুদ্র থেকে। এই যে এখন 650 ফিট নিচের একটা মাইক্রোব থেকে ব্রেন ক্যান্সারের প্রতিষেধক আবিষ্কার হয়ে গেছে। মানে সমুদ্রে নাই, এটা কিন্তু কোরআন শরীফে, আমাদের পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে সমুদ্রকে তোমাদের জন্য হালাল করা হয়েছে শিক্ষায়, চিকিৎসায়, খাওয়ায়। এই ইন্ডিকেশনটা কিন্তু কঠিন ইন্ডিকেশন। তো আমরা কতটুকু আসলে এটাকে লালন করি? আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে কোস্টাল ইকো ট্যুরিজমটা আসলে কত লুব্রিক্যান্ট, কত গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু আমাদের ধারণ করা উচিত, ওন করা উচিত, গভর্নমেন্টের লেভেল থেকে এবং পাবলিক লেভেল থেকে, বিজনেস লেভেল থেকে আমাদেরকে ওন করা উচিত। এরকম একটা পরিবেশ, মানে আমাদের অনেকের কোনো কিছু খেতে ভালো লাগে, কারো কারো কিছু ভালো লাগে না, কোনো জায়গায় যেতে ভালো লাগে, কোনো জায়গায় যেতে ভালো লাগে না, মানে সিটিতে যেতে ভালো লাগে না, আমি শুনি নাই এখনো কাউকে। সুন্দরবন যেতে চাচ্ছে না, আমি শুনি নাই, অথচ ওখানে বাঘ আছে, তারপরে কিন্তু ওখানে যেতে চায়, তাই না? মানে সমুদ্রের, আমাদের বডির আপনার ব্লাডটা খুলে স্যালিনিটি টেস্ট করেন আর সমুদ্রের স্যালিনিটি টেস্ট করেন একই। আমাদের বডিতে পিএইচ এর যে লেভেল, সমুদ্রের পিএইচ এর লেভেল একই। কি পরিমাণ মিল! আমাদের হার্ট আছে, হার্ট দিয়ে আপনার রক্ত চলাচল হয়, অক্সিজেন চলাচল হয়। আপনি যদি একটু চিন্তা করেন সমুদ্রের ভিতরে কি পরিমাণের কম যে শিরা, উপশিরা, ধমনী আছে, যেগুলো দিয়ে নিউট্রিয়েন্টস চলাচল করে, যেগুলো দিয়ে টেম্পারেচার চলাচল করে। যদি সমুদ্র না থাকতে, টেম্পারেচারটা যদি ডিস্ট্রিবিউট না হতো, তাহলে এখানে আপনি বসে থাকতে পারতেন? এখানকার টেম্পারেচার 500 ডিগ্রি সেলসিয়াস হতো। সমুদ্র 92% টেম্পারেচার অ্যাবজর্ব করে শুধু বসে থাকে না, কারণ করে বসে থাকলে তো ওই এলাকার পানি গরম হয়ে যেত। সেটা কিন্তু কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউট করে, এবং 1600 বছর পরে পুরো পৃথিবীর সমুদ্রের পানি যেখান থেকে স্টার্ট করছে আবার সেখানে ঘুরে আসে। এই যে সাইক্লিং, এটা যদি না থাকতো তাহলে পৃথিবীটা কেমন হতো? পৃথিবীর বাইরে অনেক প্ল্যানেট আছে, পৃথিবীর বাইরে কোনো প্ল্যানেটে জীবন নাই, কারণ সেখানে সমুদ্র নাই। আবার পৃথিবী থেকে আপনি উপর দিকে উঠতে থাকেন, যত উপরের দিকে উঠবেন, উঠতে 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 গিয়ে হয়তো ধরেন গাছ দেখছেন, মক্কা শরীফ দেখছেন, অথবা দুবাইয়ের বুর্জ খলিফা দেখছেন, একটা পর্যায়ে গিয়ে সব হারিয়ে যাবে, শুধুমাত্র সমুদ্র দেখা যাবে, নীল একটা গ্রহ। এই জন্য আমরা সমুদ্রবিদরা বলি যে এই পৃথিবীটাকে ভুলভাবে পৃথিবী ডাকা হয়, এটাকে ডাকা উচিত ছিল ওয়াটার প্ল্যানেট অথবা ব্লু প্ল্যানেট। এবং আপনারা অবাক হবেন, পৃথিবী ছাড়া যত গ্রহ আছে সব গ্রহের নাম কিন্তু কোনো দেব দেবী অথবা আগের কোনো দৈত্যের নাম দিয়ে। একমাত্র পৃথিবীর নাম এখন কেউ আবিষ্কার করতে পারে নাই, কেন পৃথিবী এখন পর্যন্ত কেউ বলতে পারে না। আমরা অনেক খুঁজেছি যে ইতিহাসটা কি, তবে কোরআন শরীফে আর্থ, পৃথিবী শব্দটা ব্যবহার করা হয়েছে। যাই হোক, তাহলে আমরা এই কোস্টাল ইকোসিস্টেমটাকে যদি এভাবে মানুষকে উপস্থাপন করতে পারতাম, তাহলে ট্যুরিজমের চেয়ে বেস্ট কোনো এডুকেশন তো হতে পারে না। মানে আপনি কোনো একটা কিছু দেখলেন, এটা শেখাচ্ছে আর তো কিছু হতে পারে না। যেমন ধরেন পেন্টাগন, সবার একটু যাইতে ইচ্ছা করে না পেন্টাগনে? সারা পৃথিবীর পাওয়ার যেখানে। তা আমি যখন পেন্টাগনে গেলাম, আমি বুঝতেই পারলাম না এটা পেন্টাগন, কিন্তু যখন বললো যে তুই কিন্তু পেন্টাগনে, আমার গাটা ভারী হয়ে গেল। কি বলে এটা? কারণ ওখানে ট্রেন লাইনটা পেন্টাগনের ভিতর দিয়ে, তাহলে ট্রেন থেকে নেমে আপনি পেন্টাগনে উঠে যাচ্ছেন, কোনো সিকিউরিটি নেই, কিছুই নেই। আসলে তো এটাই বেস্ট সিকিউরিটি, মানে যেখানে আপনি বুঝতেই পারছেন না ইউ আর আন্ডার অ্যারেস্ট, ইউ আর আন্ডার অবজারভেশন, ইউ আর স্ক্রিনিং, আপনার বডির সব কিছু দেখা যাচ্ছে, যতই কাপড় চোপড় পরেন সব দেখা যাচ্ছে। মানে এরকম একটা সিকিউর জায়গায় বারাক ওবামা দেখেন না, বারাক ওবামা যখন ঢুকে অথবা প্রেসিডেন্ট বাইডেন যখন ঢুকে তার বাড়িতে, হোয়াইট হাউসে, কোনো সিকিউরিটি নেই, কিচ্ছু নেই। একটা গাড়ি আসলো, দরজা খুলে গেল, সে নেমে আবার হ্যান্ডশেক ট্যান্ডশেক করে, অনেকের সাথে আবার ঝালমুড়িও খায়, ঢুকে যাচ্ছে, কিন্তু রিস্ক ফিল করে না, কারণ কি সিকিউরিটি সেখানে। কিন্তু এই সিকিউরিটি ইনভিজিবল সিকিউরিটি, তাই না? আমাদের এই সমুদ্রটাকে আমরা ইনভিজিবল করে রেখেছি, এই পাওয়ারটাকে আমরা ইনভিজিবল করে রেখেছি। আমি সেই বিষয়টা একটু তুলে ধরার চেষ্টা করি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, আমাদের প্রমোশন হয় ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক জার্নালে পাবলিকেশন করতে হয়। এটা জানেন কিনা আপনারা? আমি দুটো পাবলিকেশন করেছি এমডিপিআই জার্নালে, ইউরোপের, ফিশারিজ বেসড ইকোট্যুরিজম নিয়ে। একটা করেছি সারা বাংলাদেশের, আর একটা নিয়েছি কেজি স্টাডি ইন সেন্ট মার্টিন আইল্যান্ড। এবং অবাক বিষয় যে এমডিপিআই জার্নালে একটা পাবলিকেশন করতে 1-1.5 বছর সময় লাগে, 2 মাসে পাবলিশ হয়েছে। এটা কেন হয়েছে? কারণ কেউ এরকম পেপার সাবমিট করেনি। এবং
আপনারা একটু জানলে অবাক হবেন যে এটা একটা ফ্যাশন। মানে যদি আপনি এটার প্রতি লাভবান হয়, আমি বলি যে যদি ভালোবাসার সৃষ্টি না হয় দায়িত্ববোধ তৈরি হয় না। আবার যদি দায়িত্ববোধ তৈরি না হয় কারোর প্রতি কেয়ারফুলনেস আসে না। মেয়ে একটাকে ভালো লাগলে কি না করেন তার জন্য, তাই না? এটা কোত্থেকে আসে? ভালোবাসা থেকে আসে। সমুদ্রকে ভালোবাসার জায়গায় যদি আমরা নিতে না পারি আমাদের আসলে এটা সম্ভব হবে না। ওই যে আমাদের আতিক ভাই বলছিলেন এই যে স্কুবা স্কুবা শব্দটা আপনাদেরকে উনি বলেছে। স্কুবা যিনি আবিষ্কার করেছেন জ্যাকুয়াস কাস্টো, উনি ফ্রান্সের একজন ওশানোগ্রাফার। উনি বলেছেন সমুদ্রকে দেখতে গেলে সমুদ্রের ভিতরে ঢুকতে হবে। এটা এখন থেকে আরো 200 বছর আগের কথা চিন্তা করেছেন উনি। এরপর আস্তে 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 উনি কাঠের একটা তৈরি করলেন, প্লাস্টিক দিয়ে তৈরি করলেন, কোনো রকমে যাওয়া যেত। আপনারা অবাক হবেন তার নাতি দহিত্র, তার নামও কাস্ট। ওই যে ওদের তো বংশ পরস্পরের সব কাস্ট। সে এখন কি আবিষ্কার করে জানেন? বলছে আমার দাদা বলছে যে সমুদ্রের ভিতরে ঢুকতে হবে। তো এইরকম জিনিস একটা দিয়ে কট্টক ঢুকা যাবে। আমি ওদিন আপনাদের এখানে দেখিয়েছিলাম ব্লু ইকোনমি সেলে। এখন সমুদ্রের নিচে সে একটা স্পেস স্টেশন তৈরি করেছে, আন্ডার ওয়াটার স্পেস স্টেশন। সে বলছে চাঁদ থেকে যে কি মানুষ কথা বলে, আমাদের যারা চন্দ্র অভিযান আছে, স্পেস স্টেশন আছে, তারা এখন কথা বলে না, আমাদের সাথে কথা বলে এখন তারা। কিন্তু সমুদ্রের 3 মিটার নিচে গেলে আর কথা বলা যাচ্ছে না। এখন সে একটা আন্ডার ওয়াটার স্পেস স্টেশন তৈরি করেছে এবং সেখান থেকে থাউজেন্ডস অফ ক্লাসকে এখন কানেক্ট করা যাচ্ছে। এবং আমেরিকার রুড আইল্যান্ড ওয়াইফাই কানেক্টেড রুড আইল্যান্ড ইউনিভার্সিটি একটা ইনার স্পেস তৈরি করেছে। আমি 2016 সালে ইনার স্পেস দেখতে গিয়েছি। আপনারা তো সিনেমা দেখতে যান অথবা অনেক কিছু দেখতে যান। তা আমি যখন এটা শুনেছি যে একটা ইনার স্পেস আছে, স্টেশন আছে, আমি সেটা দেখতে গেলাম। তা আমার ধারণা ছিল যে একটা আন্ডারগ্রাউন্ডের কোনো কিছু হবে। তা আমাকে যখন প্রথমে ঢুকাইতে আসার পর দেখি আমি সমুদ্রের 2 কিলোমিটার ভিতরে চলে এসেছি। বুঝা যাচ্ছে না? গাড়ি ড্রাইভ করতে আসলাম। তখন আমার কাছে বলো, তুমি জানো তুমি এখন যে জায়গায় আছো এখানে কিন্তু প্রায় 500 মিটার ডেপ। আমি বলছি এই জন্য তোমরা এটার নাম দিয়েছ ইনার স্পেস স্টেশন। তাহলে এই ইনার স্পেস স্টেশনের সাথে আমাদের কানেক্ট হতে হবে। চায়নার ফার্স্ট ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফি, সেকেন্ড ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফি, থার্ড ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফি, এখন ফোর্থ ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফি। সেকেন্ড ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফি চিংডাওতে, সেখানে গেলাম। ওদের এই শুধুমাত্র ওই স্টেশন মানে ধরেন ওনাদের যেগুলো ট্যুরিজম বোর্ডের বিভিন্ন বিভাগীয় অফিস আছে, চিংডাওয়ের যে অফিসটা আছে ওই অফিসের আন্ডারে 11টা স্যাটেলাইট আছে শুধু সমুদ্র অবজার্ভ করার জন্য। আপনারা জানেন চায়নার 1600-1700 স্যাটেলাইট ঘুরছে সারা পৃথিবীর বাইরে। মানে এই যে মানুষের এখন উন্নয়নের জায়গাটা তারা ধরে নিয়েছে, সমুদ্র এর বাইরে আসলো কিছুই নেই। আপনার মনাকোর নাম শুনেছেন? মনাকো তো দেশ, আবার ফ্রান্সের হবে কেন? মনাকো নিজে একটা দেশ। মনাকোতে গিয়ে অবাক হয়েছি, মাত্র 30,000 মানুষ, কেউ বলে 38,000। দেশটার আয়তন হচ্ছে 1.8 স্কোয়ার কিলোমিটার। ওই দেশের রাজা যিনি আলবার্তো, উনি কিন্তু ওশানোগ্রাফার, পিএইচডি করেছে 2বার ওশানোগ্রাফিতে। ওর এখানে ঢুকলেই প্রথম হচ্ছে অশান মিউজিয়াম, তারপরে হচ্ছে অশান অ্যাকোয়ারিয়াম, তার বাড়ির পুরা যে আমরা গেস্ট রুম যেটাকে বলি, গেস্ট রুমটা হচ্ছে অশান অ্যাকোয়ারিয়াম। এবং ঢুকার সময় একটা অক্টোপাস এসে আপনাকে জড়াই ধরবে। এবং সেই দেশের 65% রেভিনিউ হচ্ছে কোস্টাল ট্যুরিজম থেকে, বাকিটা হচ্ছে চোরা টাকা। ওই যে ওই দেশের ব্যাংকে টাকা রাখলে যেই টাকা হইব এটা। এই বিষয়গুলো আমি বিশ্ববিদ্যালয়ে যখন বলি, তাহলে আমি বলি আমার একটা ক্লাসকে অথবা কোনো একটা কনফারেন্সে বছরে 1-2 দিন হলে, আপনারাই হচ্ছেন মুখপাত্র যারা যদি এই সম্ভাবনা, এই প্রোটেকশনের নিয়ম অথবা এই সম্পদ আহরণ, এই সম্পদের যথাযথ ব্যবহার, এই বিষয়গুলোকে যদি আপনারা সেক্টর ওয়াইজ মানুষের সামনে তুলে ধরতে পারেন, তাহলে দেখবেন যে এই আমাদের বাংলাদেশে কিন্তু অনেক জানু সাংবাদিক আছে, কিন্তু আপনি একমাত্র সাংবাদিক যিনি শুধুমাত্র সমুদ্র বেশ চিন্তা করে এই মুহূর্তে চাইলে নাসাতে চলে যেতে পারেন। নাসার প্রোগ্রাম হচ্ছে আপনি এখান থেকে অ্যাপ্লাই করলেন যে আমি তো বাংলাদেশের সমুদ্র নিয়ে কাজ করি এবং আমি স্পেস থেকে কিভাবে সমুদ্রকে অবজার্ভ করা যায় এটা নিয়ে একটু করতেছি, তোমাদের এখানে আসতে চাই। তারা আপনাকে কিন্তু নিবে না, আপনাকে কোলো করে নিয়ে যাবে এখান থেকে। কিন্তু আপনারা এখানে শুধু পলিটিক্যাল নিউজের পিছনে যতটুকু দৌড়ান, মারামারি আগে আপনারা বুঝতে যান কিন্তু ওখানে, কারণ আপনাদের কাছে খবর চলে আসে, তাহলে মারামারি হবে। আপনারা কি কিন্তু ওখানে রেডি, অ্যাটেম্প টু রেডি টু রেকর্ডিং, ঠিক আছে? তারপরে ওরা তো টাকা দেখে তো, আপনি অর্ডার করছেন কিন্তু দেখে তো, ঠিক আছে? শুনেন, সিলভিয়া আর্লি, এই মহিলা চলে গেছে প্যাসিফিক আইল্যান্ডে ওকে দেখার জন্য। ক্যাপ কড একটা জায়গা আছে যেখানে আমেরিকার প্রেসিডেন্টরা করতে যায়, আপনার অবকাশকালীন জীবন যাপন করতে যায়, বোস্টনের পাশে।
তো ওখানে বারাক ওবামা তার পিছে পিছে দৌড়ে দৌড়ে কথা বলছে, সে 1 সেকেন্ডের জন্য তার সঙ্গে দাঁড়ায় নাই। এই মহিলাটা এখন নাসার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, কিন্তু সে ওখানে অফিসে কখনো আসে নাই। তার থেকে সিগনেচার নেওয়ার জন্য সমুদ্রে যেতে হয়, 5 বছর সে কন্টিনিউয়াস সমুদ্রে ছিল। এই যে ফ্যাশন যেটা বললাম, এই ফ্যাশনটা যদি সাংবাদিকদের সবাই হবে, আমার বিষয়টা সেরকম না, কিন্তু 5-7 জন সাংবাদিকও যদি এইভাবে এগিয়ে এসে এই আমাদের সমুদ্রের সম্ভাবনাটা যদি তুলে ধরতো, তাহলে আমাদের কাছে তৈরি হতো। এনিওয়ে, আমাদের মূল টার্গেট হচ্ছে কোস্টাল ট্যুরিজম, উপকূলীয় সম্ভাবনা কি আছে। আমরা তো রাঙ্গামাটি যাই, বান্দরবন যাই, সিলেট যাই, হাওড় বিলে যাই, কিন্তু আমরা সমুদ্রেও যাই। ট্যুরিজম বলতে আমরা মনে করি শুধু ট্যুরিস্ট, সে একটা গাড়ি নিয়ে যাবে সেটা, সে কোন হোটেলে থাকবে সেটা। বিষয়টা তো এরকম নয়। আসলে ট্যুরিজম হচ্ছে একটা প্রসেস, এটা একটা ইজম, এটা একটা প্রসেস। যে প্রসেসটা হচ্ছে ট্যুরিস্ট, পিপল অ্যান্ড প্লেস, এই 3টার কম্বিনেশন। সুতরাং আপনি যখন এটা নিয়ে লিখবেন, যে এলাকার ট্যুরিজম নিয়ে আপনি লিখবেন, আপনাকে কিন্তু সে এলাকার স্থানীয় জনগণ এবং ওই এলাকাটা সম্পর্কে, আর হচ্ছে যে যাবে তার উদ্দেশ্যটা কি। একসময় আমরা ট্যুরিস্ট বলতে বুঝাইতাম আমরা সে ভিজিট করতে আসছে, কিন্তু এখন দেখেন মেডিকেল ট্যুরিজম, এখন কিন্তু এডুকেশন ট্যুরিজম। তার মানে ট্যুরিজমের ধারণাটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই 3টা দিনকে যদি আমরা করতে পারি, তাহলে সেটা হবে আমরা যেটাকে বলি ইকো ট্যুরিজম। So it is more specifically defined as a tourism brought to bear on the coastal environment and its natural and cultural resources. আমরা যখন বলবো যে এটা উপকূলীয় ট্যুরিজম অথবা কোস্টাল ট্যুরিজম, তখন এটা কিন্তু পরিবেশ, প্রকৃতি এবং সংস্কৃতি, এই 3টাকে এক জায়গায় নিয়ে আসতে হবে। বাংলাদেশের যখন আপনি কোথাও বাংলাদেশের ধরেন ট্যুরিজমের সম্ভাবনা দেখান, কেউ কি কক্সবাজারকে না দেখায় ছাড়ে, আমাদের সুন্দরবনকে না দেখায় ছাড়ে, তারপর আবার পাহাড়কে দেখায়। তাহলে আমরা কতটুকু সেটা অনুধাবন করি। আমরা যখন বাংলাদেশের ট্যুরিজমের কথা বলি, সবার আগে কিন্তু এই 3টা ছবি আসে, আমাদের পাহাড়, সাথে সমুদ্র, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, আর আমাদের বিচ, সি বিচ। সর্বশেষ কোরাল দ্বীপ দেখেছি, তারপরে কিন্তু স্যান্ডমাইনে কোনো কোরাল দ্বীপ ছিল না। হ্যাঁ, কোরাল দ্বীপ দেখার জন্য এখন আমরা নিচে গিয়ে দেখে আসি। আমরা তখন ওখানে যেতাম, হাঁটার সময় দেখতাম যে ঢুকছে, কি সুন্দর, হাত দিয়ে ধরতাম, কি তুলে, আবার কিছুক্ষণের মধ্যে সবগুলা ভিতর দিকে ঢুকে যেত। পানি চলে যাচ্ছে, আমরা এটাকে বলি টাইড পোল, অর্থাৎ টাইডের সময় ওয়াটার এসে থেকে যায়। পোল মানে একটা পন্ড, আবার যখন টাইডটা চলে যায় তখন সেখানে কিছু পানি জমা থাকে। সেখানে গিয়ে দেখতাম যে অন্তত 200 মাছ দৌড়াদৌড়ি করতেছে। ওই যে পানি চলে যাচ্ছে, আস্তে আস্তে টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে, পানি কমে যাচ্ছে, এরা দৌড়াদৌড়ি করতেছে। এটা বলে আমরা বায়োডাইভার্সিটি। এখন আপনি যারা, এখন তো আমরা মাইক্রোস্কোপ দিয়ে খুঁজি বায়োডাইভার্সিটি পাই কিনা ওখানে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এই ডেস্টিনেশনটাকে আমাদের আগের চেয়ে গ্রিন, ক্লিন এবং সোশ্যাল করতে হবে। আমাদের একজন ফরেনার আয়সা যখন বিকিনি নিয়ে পরে ইয়েতে বিচে যায়, তখন আমাদের কাছে মনে হয় যেন চিড়িয়াখানা থেকে আগে বাইরে করছে গেল। অথচ একটা টুরিস্ট ডেস্টিনেশনকে তো আপনি এভাবে করতে পারেন না। আপনি ইতালিতে যান, আপনি সাউথ কোরিয়াতে যান, আপনি আমেরিকাতে যান, এবং ইন্ডিয়াতেও কিছু কিছু জায়গায় যান, ওটার নাম হচ্ছে এক্সট্রিম বিচ। অর্থাৎ কাপড় চোপড় নিয়ে যেতে পারবেন না। তুমি যদি কাপড়ে পড়লা তো বিচে কেন আসছো? কিন্তু কোনো নোংরামি তো নেই সেখানে। মানে সবাই এখানে মজা করতে আসে, মজা করছে সবাই। যেমন আমরা অনেকের কাছে আমাদের ধারণা যে নাইট ক্লাব, আল্লাহ কি খারাপ জায়গা এটা। আপনি নাইট ক্লাব জানতো যায় দেখেন তো, আমি বললাম তো স্যার বাংলাদেশটাতে গেছিলাম, না ওটা তো নাইট ক্লাব না, ওটা নোংরামির জায়গা। নাইট ক্লাব মানে হচ্ছে রিল্যাক্সিং প্লেস। এখানে মিউজিক চলবে, কেউ একটু ড্রিঙ্ক করবে, কেউ হয়তো কেবল হুইস্কি খাবে, অথবা কেউ জুস খাবে। সে সারাদিন পরিশ্রম করছে, 1 মাস সে একটা খুব প্রেশারে ছিল, এখন এসে সে একটু রিল্যাক্স করছে, তারপর গাড়ি চালা চলে গেল। যেরকম আপনারা এখানে ধরেন এই যে হায়দ্রাবাদি বিরিয়ানি খান না, এই হায়দ্রাবাদি বিরিয়ানিটা হায়দ্রাবাদে নিয়ে দেখেন তো, ওরা বলে এটা হায়দ্রাবাদের বিরিয়ানি। হায়দ্রাবাদের বিরিয়ানি সে তো বাংলাদেশে হায়দ্রাবাদ, এটা বাংলাদেশের হায়দ্রাবাদের বিরিয়ানি, ঠিক আছে। ঠিক বাংলাদেশের নাইট ক্লাবের সাথে আসলে ইন্টারন্যাশনাল নাইট ক্লাবের সাথে মিল নেই, এটা অনেক ডিফারেন্ট। যাই হোক, আমরা যেটা চাচ্ছি যে আমার জায়গাটা শুধুমাত্র অ্যাফোর্ডেবল হবে অথবা সেক্সি হবে, সানি হবে, দিস ইজ নট ম্যান্ডেটরি। এখন হচ্ছে ম্যান্ডেটরি, ইট মাস্ট বি গ্রিন, ক্লিন অ্যান্ড সোশ্যাল। তাহলে আমাদের সাংবাদিক ভাইরা যদি এই বিষয়গুলোকে মাথায় রেখে, ওই যে আমি আগে যেটা বলছি, যা আপনার প্রশ্ন, ধানের বীজ যে আবিষ্কার করছে সে দুঃখ করে বলছিল, বলছে ধানের বীজটা আমি আবিষ্কার করলাম, আমার কাছে কোনো সাংবাদিক আসে নাই। সাংবাদিক গিয়ে খাদ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করে আপনার তো বিশাল লাভ হয়েছে, স্যার কি করবেন, স্যার এটা কি করা যায়? সে বলছে আরো গবেষণা করা দরকার। উনি করবেন না এই গবেষণা।
অথচ উনি খুব দুঃখ করে বললো যে টিভি একটা চ্যানেলে বলতো 1.5 মাস হয়ে গেল আমি মানে বিশ্ববিদ্যালয়ে প্রমোশন পেলাম, সায়েন্টিফিক জার্নাল পাবলিশ হলো, কিন্তু কোন সাংবাদিক আমার কাছে আসে না। ঠিক আছে, সুতরাং আমরা ডেস্টিনেশনটাকে সাস্টেনেবল করার জন্য গ্রিন এবং ব্লুকে প্রাধান্য কিভাবে দিব। সো when we talk on coastal tourism, we should include global, regional and national trend. এটাকে কানেক্ট করতে হবে। What's going on in Thailand, what's going on in Hyderabad, or what's going on in Hawaii. আমাদের 3টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। লাস্টের দিকে দেখেন, একটা হলো আপনি যখন ট্যুরিজমের কথা বলবেন আপনাকে সাস্টেনেবল ট্যুরিজম হতে হবে। আপনি যখন ট্যুরিজমের কথা বলবেন তখন এটাকে অ্যাট্রাকটিভ এবং সাস্টেনেবল করার মেথডসটা জানতে হবে এবং এটা অবশ্যই অ্যাফোর্ডেবল হতে হবে। এই জিনিসগুলো আমাদের জানা দরকার। সারা পৃথিবীতে ট্যুরিজম হচ্ছে একমাত্র ইন্ডাস্ট্রি যেটা শুধু বাড়ছে, কেউ কোনো বাধা দিচ্ছে না। একমাত্র ইন্ডাস্ট্রি পৃথিবীতে যেটা সবাই চাচ্ছে যেটাকে বাড়াতে। ঠিক আছে, ট্যুরিজম ইন্ডাস্ট্রি ডিপেন্ডস অন ক্লিন অ্যান্ড হেলদি এনভায়রনমেন্ট। অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। আপনি দেখেন কক্সবাজারে গিয়া সারাদিন ডুবে অসুস্থ হয়েছে কেউ শুনছেন? কারণ ওশান ওয়াটার হচ্ছে একটা স্টেরিলাইজার, মানে এটা পরিচ্ছন্ন করে। আপনি দেখেন পৃথিবীতে বহু প্রাণী আসছে, আমরা শুনছি না, ডাইনোসর আসছিল এখন নাই। ডাইনোসরের অবয়ব কিন্তু কেউ দিতে পারে না, কিন্তু এটা মাটির নিচ থেকে তার হাড় গোড় বাইর করে একটা অবয়ব তৈরি করছে। ডাইনোসরেরও আরো 20 মিলিয়ন ইয়ার্স এগো পৃথিবীতে একটা প্রাণী আসছিল। কে বলতে পারবে সেটার নাম কি? এর নাম হচ্ছে হর্ষক্রেট, একটা রাজ কাঁকড়া। সেই রাজ কাঁকড়াটা আজও আছে পৃথিবীতে। এবং কেন আছে তাহলে? আর এটা পরীক্ষার বিষয় না, কারণ হচ্ছে তার বডিতে এমন একটা ইমিউন সিস্টেম ডেভেলপ করা আছে, পৃথিবীর কোনো আক্রমণ তাকে কিছু করতে পারে না। ধরেন সে এর মধ্যে গ্লাসিয়াল যোগ গেছে, বরফের যোগ গেছে, তাই না, গরমের যোগ গেছে, আবার এখন গরমের যোগ আসতেছে। এই জন্য পরিবেশের সাথে টিকতে পারে নাই বলে সবাই কিন্তু হারাই গেছে। কিন্তু ওই প্রাণীটার মানে হুবহু যেরকম আসছিল এখনো সেরকম আছে। এবং আশার প্রাণী হচ্ছে সারা পৃথিবীতে 4টা স্পিসিস আছে, তার মধ্যে একটা আমেরিকায় আছে, একটা জাপানে আছে, 2টো বাংলাদেশে আছে। এই জিনিসগুলো কি আমাদের ফুটাই তোলা দরকার না? এবং দেখেন সব প্রাণীর ব্লাড হচ্ছে কি লাল, ওই প্রাণীর ব্লাড হচ্ছে নীল। সব প্রাণীর ব্লাড না লাল, কারণ হচ্ছে তার বডি ব্লাডের কম্পোনেন্টের মেইন হচ্ছে আয়রন। এই জন্য কোনো ধরনের ব্লাডের সমস্যা হলে আয়রন ট্যাবলেট খান, তাই না? এই প্রাণীর ব্লাড হচ্ছে নীল, তার মানে আয়রন নাই, ওর কাছে আছে কপার। এবং আপনারা জানেন কিনা জানি না, এই যে করোনা ভ্যাকসিন পিওর কিনা এটা টেস্ট করছে এই প্রাণীর রক্ত দিয়ে। 1 লিটার ব্লাডের দাম কত জানেন? $60,000 আজকে থেকে শুরু করে দেন। এবং আমি এক রাতে কালেকশন করছি 250। আপনারা বুড়িতে গেলে এখন দেখবেন, সেটা আমরা এখন পরীক্ষা থেকে করছি যে এটাকে এখন ফার্মাসিউটিক্যালস জন্য ইউজ করা যায় কিনা। এই জন্য বলছি যে সাস্টেইনেবল ইকোট্যুরিজম করতে গেলে আপনাকে এই যে রহস্য, এটাকে জনগণের সামনে তুলে ধরতে হবে। আমাদের যে চ্যালেঞ্জগুলো, এই চ্যালেঞ্জগুলো হচ্ছে ইগনোরেন্স। আমরা আসলে জানি না যে আমরা কক্সবাজার কেন যাচ্ছি। যাই সমুদ্রের পাড়ে দাঁড়াই, এদিকে তাকাইলে আহা কি সুন্দর দেখছিস, আল্লাহ কত বড় একটা ঢেউ আসতেছে। তারপরে একটু গোসল টোসল যদি করা যায়, গোসল করলাম, তারপর আইসা ঘুরে চলে আসে, আরে কি সুন্দর দেখে আসছি কক্সবাজার। আরে কক্সবাজার তো তুমি দেখোই নি, সমুদ্র কি আসলে দেখা হচ্ছে? সমুদ্রের এই রহস্য যদি আমি কবে দেখলাম না। ওখানে দেখবেন আপনি কতগুলো লাল কাঁকড়া, মানে হেলিকপ্টার মতো কিন্তু দৌড় মারে। আপনি যদি রাতে গিয়ে উঠে দেখেন, আপনি অবাক হয়ে যাবেন যে তার জীবন কত বিচিত্র। এবং শত শত হাজার হাজার, মানে এই জায়গাগুলো যতক্ষণ পর্যন্ত আমরা হিট করতে না পারবো, কোস্টাল ট্যুরিজমকে আসলে আমরা বাস্তবায়ন করতে পারবো না। আপনারা কি আছে, কি করা উচিত, কিভাবে করা যেতে পারে, এই জিনিসটাই তো সাংবাদিকদের কাজ। সমস্যা তুলে নিয়ে আসবেন, সম্ভাবনাও তুলে ধরতে হবে, সমাধানও কিন্তু আপনাদেরকে বলতে হবে। আপনি তো সমাধান বলছেন, আপনি এক্সপার্টের কাছে যাবেন, বিশেষজ্ঞের কাছে যাবেন। এই জায়গাগুলো হিট করলে পটেনশিয়ালের জায়গাটা কতটুকু আপনি দেখেন, হিউজ। আমি লিস্ট বলছি না, হিউজ আমি বলি। মানে যেখানে হাত দিব সেখানে কিন্তু সম্ভাবনা। তাহলে সাস্টেনেবল ট্যুরিজমটা সম্পর্কে আপনাদের একটা কমপ্লিট ধারণা থাকতে হবে। কারণ আপনার যদি ধারণা না থাকে, যে বারা বলছে আপনার ধারণা না থাকলে আসলে আপনি কারো থেকে ধারণাটা বেরো করে নিতে পারবেন।
আমার ডেস্টিনেশনটাকে আমাকে অ্যাট্রাকটিভ এবং সাস্টেনেবল করার জন্য কি করা উচিত, এই ক্লুটা আপনার জানা থাকতে হবে, তাহলে সেটা সম্ভব। যদি জানা থাকে তাহলে বিষয়টা হচ্ছে এটা, এই সাস্টেনেবল ট্যুরিজম বলতে আমরা বুঝি সোশিও কালচারাল ডাইমেনশন, এনভায়রনমেন্টাল ডাইমেনশন এবং ইকোনমিক ডাইমেনশন। এই তিনটা ডাইমেনশনকে আপনাকে সেন্ট্রালাইজ করতে হবে। যদি এই তিনটাকে সেন্ট্রালাইজ করতে পারেন তাহলে অবশ্যই এটা সাস্টেনেবল ট্যুরিজম হবে। কারণ আপনি ওখানে একটা হোটেল করছেন, আমাদের কোনো হোটেলের সামনে স্পেশালিটি কিছু নেই, একমাত্র রয়্যাল টিউলিপ হালকা কিছু জায়গা তাদের অংশ নিয়েছে, তারা এখন কিন্তু একটা আর্টিফিশিয়াল কোরাল তৈরি করার জন্য চেষ্টা করছে। সারা পৃথিবীতে আপনি যান, প্রত্যেকটা হোটেল মানে তার এলাকাটা পরিচ্ছন্ন রাখার দায়িত্ব তার। কোনো কারণে যদি অপরিচ্ছন্ন থাকে তাকে ড্যামেজ দিতে হবে, অথবা 2 বছর পরে তাকে হোটেল মালিকানা ছেড়ে দিতে হবে। তাহলে আমাদের যখনই আমরা কোনো কিছু করবো কোস্টাল ট্যুরিজমের জন্য, প্রথম হচ্ছে আমার সোশিও কালচারাল ডাইমেনশন, এরপর হচ্ছে আমার এনভায়রনমেন্টাল ডাইমেনশন, তাহলে আপনার ইকোনমিক ডাইমেনশনটা সাস্টেনেবলি গ্রো করবে। এরপরে প্রবলেম অ্যানালাইসিস করা, এটা আমরা করতেই চাই না, আমরা শুধু সম্ভাবনা দেখি, কিন্তু এই সম্ভাবনাটাকে কাজে লাগাতে গিয়ে যে আরো কতগুলো সম্ভাবনাকে আমরা নষ্ট করে দিচ্ছি, এটার প্রতি আমাদের কোনো নজরে নেই। তা আমাদের মেইন প্রবলেম যেটা আমি মনে করি যে আমাদের মেইন প্রবলেম হচ্ছে এনভায়রনমেন্টাল প্রবলেম। কারণ আমরা এই যে সেন্ট মার্টিনের কথা চিন্তা করেন, ওই যে সাংবাদিক আমার সমসাময়িক মুন্না ভাই, এই সেন্ট মার্টিনের অবস্থা তো খুব খারাপ, মানুষের যে দুর্গতি, তাই না, কি হয়েছে, কয় ব্রিজটা তো ভেঙে গেছে। দুর্গতিটা হচ্ছে ট্যুরিস্টদের জন্য, কিন্তু সেন্ট মার্টিনের জন্য তো এটা সুগতি হয়েছে। সেন্ট মার্টিন দেখা গেছে রাতটা হয়তো আল্লাহর কাছে নফল নামাজ পড়ছে, যা আমি ধারণ করতে পারবো 100 মানুষ 200 মানুষ, আমার এখানে আসে 12,000 মানুষ। আবার তারা এসে যা করে এখানে, অনেক সময় দেখবেন পত্রিকা দেখবেন আপনারা, বিবাহিত স্ত্রী স্বামীটাকে র্যাপ করছে, মানে বিষয়টা কিরকম না। ঠিক সেন্ট মার্টিনটাকেও আমি উদাহরণ দিই এভাবে, যেটা আমাদের সম্পদ, আমরা সেখানে যাওয়ার অধিকার রাখি, কিন্তু আমরা গিয়ে তাকে র্যাপ করতেছি। মানে কি আছে এখন সেন্ট মার্টিন দেখার, আমাকে বলেন তো। শুধুমাত্র ইয়ে থেকে নাপরিবার থেকে শিপে যাওয়ার সময় যে সৌন্দর্যটা পাই, পাখিটা দেখি, আমি তো আর কিছুই দেখি না ওখানে। এত কষ্ট করি আমরা একেবারে গলা চিপা দিয়ে দক্ষিণ পাড়ায় যাই, ওখানে কি দেখেন, কালো কালো কতগুলো পাথর। এগুলো তো কোরাল না, কিন্তু এটা কয়জনে জানে? মানে কোরাল তো আমরা কেউ দেখেন না আপনারা, যদি কেউ ডাইভিং করেন তাহলে হয়তো দেখে আসেন, কিন্তু এছাড়া দেখার কোনো সুযোগ থাকে না। তাহলে ওখানে উঠে একটা ইসি, আপনারা ইসি সম্পর্কে নিশ্চয়ই আপনার ধারণা আছে, ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া সেন্ট মার্টিন। ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া মিনস ওনারা নির্ধারণ করেছে পরিবেশের সাথে ইয়ে করে, নো ডেভেলপমেন্ট, নো কনস্ট্রাকশন। তার মানে কি সেন্ট মার্টিনে কোনো কনস্ট্রাকশন নাই? প্রতিদিন তো কনস্ট্রাকশন হচ্ছে। পাথর তো ওখান থেকে নষ্ট করতেছে না, পাথরগুলো তুলে এনে কিন্তু পানির চতুর্দিকে বাঁধ দিচ্ছে। কে দেখবে এগুলো? আমি যতবার স্টুডেন্টকে নিয়ে যাই, 40 বস্তা 50 বস্তা ময়লা প্লাস্টিক আনি, কিন্তু আয়না কি করবো, স্যারমেনের বাড়িতে রেখে। এবং স্যারমেন কি করবে, পরের দিন হয়তো আবার উনি অন্য কোথাও নিয়ে ফেলে দেয়, কারণ ওখানে তো গার্বেজ কোনো সিস্টেম নাই এটাকে ইয়ে করার জন্য। তারপরে এখন দেখবেন যে এই ইয়েটা, ব্রিজটা এখন কত বড় করে যে হয় আল্লাহ জানে। তা আমরা একদিকে বলছি যে আমরা টুরিস্ট কন্ট্রোল করবো, আরেকদিকে কিন্তু টুরিস্ট যাওয়ার জন্য সুন্দর রাস্তা রাস্তা করে দিচ্ছি, শিবের 3টা না 4টা যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আবার বলতেছি যে মানে সিনেমা হল থাকবে, কিন্তু কেউ সিনেমা দেখতে যাবে না। আবার সিনেমা হলে ভালো ছবি আসছে, এটা কিন্তু মাইকিংও করতেছে, কিন্তু আবার বলতেছে না না ওখানে যাওয়া যাবে না, ওখানে খুব খারাপ খারাপ ছবি দেখায়। এইভাবে তো আসলে সম্ভব না। আমাদের যে যারা এখন মিনিস্ট্রিতে আছে, 11 জন মিনিস্টার আছে মৎস্যজীবী, মানে ওনাদের লাইসেন্স আছে, ট্রলার আছে। অর্থাৎ আমি বলছি যে এই যে আমাদের আপনি সেন্ট মার্টিনে গিয়ে দেখবেন যে এই হোটেল কোনোটার মালিক কিন্তু লোকাল পিপল না। তাহলে আমরা আগে যে বলছি সোশিও ইকোলজিক্যাল ডাইমেনশন, এই যে বলছি সোশিও ইকোনমিক প্রবলেম, যে লোকাল লোকদের কিন্তু কোনো উন্নয়ন হচ্ছে না। তারাও দেখবেন যে শামুক ঝিনুক কুড়াই এগুলো আপনার কাছে বিক্রি করে, একটা ছোট চায়ের দোকান দিয়ে রাখছে। এটা কোনো সাস্টেনেবল ট্যুরিজম না, ঠিক আছে। এরপর হচ্ছে ডেভেলপমেন্ট কনস্ট্রেন্টস। আপনারা সবাই খুশি, আমিও খুশি টার্মিনাল হচ্ছে, কারণ এটা তো আমাদের ডেভেলপমেন্টের একটা সোপান। কিন্তু এই টার্মিনাল করার সময় আশেপাশের পরিবেশটাকে ক্ষতি করছে কিনা সেটা কতটুকু নজরে আনা হয়েছে।
যেমন আমাদের যে মাতার বাড়িতে কয়লা বিদ্যুৎ প্রকল্প, মাননীয় প্রধানমন্ত্রীকে সেদিন কথা দিয়ে আসছেন যে আপনারা কেউ কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করবেন না, আমিও করবো না। আমাদের তো মাত্র কাজ শুরু না হয়েছে, বন্ধ করবেন কখন আমি তো বুঝতেছি না। আমাদের কিন্তু মাত্র শুরু হয়েছে কাজ, তাই না? এখন যেভাবে হোক উনি তো আল্লাহর মধ্যে ওনার একটা ক্যাপাসিটি আল্লাহ ওনাকে দিয়েছে, উনি কিন্তু টোটাল বানানেবল কান্ট্রিগুলোর লিডারশিপ নিয়ে নিচ্ছে। তো ওনাকে তো ঘোষণা দিতে হবে, মানে প্রধানমন্ত্রী দিয়ে আসছেন। যদি আমরা এখন টাকাটা পাই, 100 মিলিয়ন 200 মিলিয়ন ডলার পাই, ওয়েল অ্যান্ড গুড, এরকম 2-4টা বন্ধ করে দিলে কোনো সমস্যা নাই। কিন্তু কোনো রিচ কান্ট্রিকে আমাদেরকে খুব সহজে টাকা দেয়? সেই 2015 সালের প্যারিস চুক্তি আজ পর্যন্ত তোকে আমরা হিসাব নিকাশ মানে বুঝে পাই নাই, কারণ আমরা যথাযথভাবে প্রেস করতে পারিনি। তাই ডেভেলপমেন্ট কনস্ট্রেন্টগুলো, যে এই ডেভেলপমেন্ট কাজগুলো হচ্ছে, টার্মিনালগুলো হচ্ছে, কোস্টটা পৃথিবীর কোথাও জায়গায় আপনি এই যে বিচ মানে ট্যুরিস্ট প্লেসের পাশে কোনোদিন পোর্ট হয় না। আমাদের দুটো ট্যুরিস্ট প্লেসের কাছে দুটো পোর্ট, আপনারা দেখেন, চিটাগাং পোর্ট পতেঙ্গার পাশে, আবার কক্সবাজার আমাদের একটা যেটা নিয়ে গর্ব করতাম সারা পৃথিবীতে, ওটার পাশে এখন আবার গভীর সমুদ্র বন্দর। এখন তো টার্মিনাল আর টার্মিনাল, আর এখন ট্রাক আর ট্রাক। আপনি এখন যদি এতে যান, পতেঙ্গা বিচে যান, দেখবেন শুধু ট্রাক আর ট্রাক, ট্রাকের জন্য কারো গাড়ি রাখা যায় না, কাভার্ড ভ্যান, সব লাইন কাভার্ড ভ্যান। তো এই যে ডেভেলপমেন্ট কনস্ট্রেন্টসগুলোকে মানে এটা ট্যুরিজম মিনিস্ট্রি হোক বা পর্যটন কর্পোরেশন হোক, তাদের উচিত এটাকে রেস্ট্রিক্ট করা, যেখানে কোনো ধরনের ট্যুরিজম ছাড়া অন্য ধরনের কোনো ধরনের ব্যবসা পাবে। এটা আমাদের ডেভেলপমেন্ট, আমরা খুব খুশি কিন্তু ডেভেলপমেন্টগুলো হচ্ছে, কিন্তু ডেভেলপমেন্টগুলো কোন জায়গায় গিয়ে আমাদেরকে হিট করতেছে সেটার কোনো গাইডলাইন আমাদের কাছে নাই। আমি আজকে খুব খুশি হলাম, আজকে চেয়ারম্যান সাহেবের সাথে কথা হলো, চেয়ারম্যান সাহেবের সাথে ওনারা একটা গাইডলাইন তৈরি করছেন, এখন ট্যুরিজমের একটা গাইডলাইন তৈরি করছেন, এটা খুব ভালো। আমি কিছু প্রস্তাবনা ওনাকে দিয়েছি, উনি আমার সাথে যোগাযোগ করে বলেছেন। আমি বলেছি যে কোস্টাল ট্যুরিজমটাকে আপনারা আলাদা করেন, সেখানে ম্যানগ্রোভ ট্যুরিজম, কোরাল রিফ ট্যুরিজম, ফিশারিজ বেসড ট্যুরিজম, তারপর হচ্ছে কমিউনিটি বেসড ট্যুরিজম, এগুলোকে আলাদা করে এগুলোর জন্য গাইডলাইন তৈরি করেন। তাহলে হয়তো এটা আজ না হোক 10 বছর পর হবে, 20 বছর পর হবে, কিন্তু কখনো কখনো হবে। আমাদের একটা জন্য এই কনস্ট্যান্টগুলোকে ওভারকাম করার জন্য আমাদের কিন্তু ডেভেলপ গাইডলাইন দরকার, কোস্টাল ট্যুরিজমকে কনসিডার করে যে কীভাবে এটাকে এখান থেকে মুক্ত রাখা যায়। এই জন্য আমাদের কন্টিনিউ প্রোভাইডিং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স টু দ্য নিউ অ্যান্ড এক্সিস্টিং ইনিশিয়েটিভ, যে আগের যেসব কাজগুলো করেছে এবং ভবিষ্যতে যেগুলো করবে সবগুলোতে যেন কোস্টাল ট্যুরিজমের গাইডলাইনটা ফলো করা হয়, সেটা আমাদেরকে মনিটর করতে হবে। সাথে সাথে আমাদের ন্যাশনাল ট্যুরিজম পলিসি থাকতে হবে, আমাদের একটা মাস্টার প্ল্যান থাকতে হবে। আপনারা দেখবেন ঢাকাতে কোনো কিছু করতে গেলে যখন কোনো সমস্যা বলতে মাস্টার প্ল্যান এটা ছিল না, কারণ মাস্টার প্ল্যানটা খুব গুরুত্বপূর্ণ। মাস্টার প্ল্যানটা করা হচ্ছে 100, 200, 400 বছর মাথায় রেখে, যেমন আমাদের ডেল্টা প্ল্যান। তাহলে আমাদের ট্যুরিজমের এরকম কোনো মাস্টার প্ল্যান আছে কিনা আমি জানি না, একটা মাস্টার প্ল্যান তো থাকতে হবে, যে 50 বছর পরে কিন্তু আমাদের এলাকাগুলো এরকম থাকবে না, তখন ট্যুরিজমটা কোন পর্যায়ে যাবে, কোস্টাল ট্যুরিজমটা কোন পর্যায়ে যাবে, ফিউচার চিন্তা করে আমাদের এই গাইডলাইনগুলো ডেভেলপ করতে হবে। মানুষ মাছ সম্পর্কে জানবে, ফিশিং টেকনোলজি সম্পর্কে জানবে। এখন গিয়ে হোটেলে ঘুমাই, হোটেলে কেন ঘুমাবে? সে অনবোর্ডে ঘুমাবে। আপনারা ইন্ডিয়ার যদি সাউথ ইন্ডিয়ান যদি যান, দেখবেন যে হাউস বোট, আমার প্রথম ধারণা ছিল না হাউস বোট কি। তা হাউস বোট মানে আমি মনে করছিলাম যে হাউস বোট মানে কি, যে ঘরের মতো কোনো বোট। তো ওখানে গেলাম, আমাদের 18 দিনের প্রোগ্রাম, বলে 18 দিনই এখানে থাকতে হবে। ভিতরে যখন ঢুকলাম আমি বুঝতে পারলাম না এটা কি রেডিসন ব্লু নাকি বেস্ট ওয়েস্টার্ন। এটা পুরোটাই হচ্ছে একটা বোট, কিন্তু এই বোটটাই সারাক্ষণ ঘুরে কনফারেন্স চলতেছে, সেমিনার চলতেছে, সিম্পোজিয়াম চলতেছে, কেউ বিচে সাইডে গিয়ে মাছ ধরতেছে, ওটা ধরে দিচ্ছে, কেউ ভাজি করে দিচ্ছে, খাচ্ছে। মানে এই যে মানে মানুষকে অ্যাট্রাক্ট করার যে সিস্টেম, কোচিনে, আপনি কোচিনে যান, বাস্কো ডা গামার যেখানে টম্ব আছে সেখানে যান, এটা অসাধারণ। ফিশারিজ বেসড ইকোট্যুরিজম, আপনি মাছ ধরবেন ফিশারম্যানদের সাথে, আপনাকে রান্না করে খাওয়াবে, ওরা কিন্তু ওদের কাজ করতেছে, আপনি ওগুলো দেখছেন, আপনি নিজে একটু জাল টানতেছেন তাদের সাথে, মানে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। এরপরে এই জেলের সাথে আপনার সাথে সম্পর্ক হয়ে যাচ্ছে। এই জেলের ছেলে যখন ইউনিভার্সিটি ভর্তি হওয়ার সব কথা আসবে, তখন কিন্তু আমাকে ফোন দিবে, যখন আমার সাথে পরিচয় হবে, স্যার আমার তো একটা ছেলে ইউনিভার্সিটি। এই যে সোশ্যাল আপলিফমেন্টটা এভাবেই তৈরি হয়। তা আমি দুটো পেপার পাবলিশ করেছি ফিশারিজ বেসড ইকোট্যুরিজম নিয়ে। এরপরে এই ফিশারিজ বেসড ইকোট্যুরিজমের একটা সিন আপনাদেরকে দেখাচ্ছি, যে আমাদের বাম পাশাটা হলো আমাদের দেশে যেগুলো আছে, আর ডান পাশে হলো যেটা হচ্ছে। আমাদের শিপগুলো থেকে এটা করা সম্ভব না। ধরেন আমাদের অনেক সময় আমাদের সময় থাকে না, কি বলে ফিশারম্যানদের মাছ খুব একটা ধরা হয় না, তারা কিন্তু খুব ইয়ে থাকে। যদি সাথে ট্যুরিজমটা থাকতো তারা কিন্তু অভাবে মরতো না, তাদের কিন্তু প্রফেশন চেঞ্জ করতে হতো না। তাহলে এই চিন্তাটা ট্যুরিজম বোর্ড হয়তো নিতে পারে। এবং এই ম্যানগ্রোভ বেসড ইকোট্যুরিজম, আমাদের ম্যানগ্রোভ মানে আমাদের কি পরিমাণ সম্পত্তি। আমি ওদিন কালকে আপনাদেরকে প্রশ্ন দেখিয়েছিলাম যে আনকাউন্টেবল ভ্যালু হচ্ছে 97%, আর কাউন্টেবল ভ্যালু হচ্ছে অনলি 3%।
কারণ আমরা যখন ম্যানগ্রোভের কথা আসে, আপনারা সাংবাদিকরা সহ আমরা সবাই বলি যে ভাই ঘূর্ণিঝড়ের জন্য এটা আমাদের জন্য কিছু বিশাল হেল্প করে। তো ঘূর্ণিঝড় হলে কি আমরা মারা যায় নাকি? আহত হই, আঘাত পাই, ভাসি, ঠিক আছে, কিন্তু এটা কেটে ফেলার পরে যে 97% অক্সিজেনের সাপ্লাই বন্ধ হয়ে যাবে, তখন তো সবাই মারা যাবে। তাহলে ম্যানগ্রোভ আমাদেরকে আনকাউন্টেবলি কি পরিমাণ সাপোর্ট দিচ্ছে। আমি ক্লাস 4-এর একটা বইতে দেখছি ম্যানগ্রোভ নিয়ে একটা লেখা আছে, আমাদের ক্লাস 4-এর বইতে, কিন্তু এটা যে একটা সামুদ্রিক ইকোসিস্টেম এটা কোথাও লেখা নেই। ওখানে আছে বাংলাদেশে একটা ম্যানগ্রোভ বন আছে, এই বনে অনেক ধরনের পাখি আছে, অনেক ধরনের জীবজন্তু আছে, কয়েকটা জীবজন্তুর নাম আছে, কিন্তু বাংলাদেশের এই ম্যানগ্রোভে কয়েক শ ধরনের মাছ আছে, এটা কিন্তু ওখানে নেই। ওখান থেকে মধু আহরণ করা যায়, এটা কিন্তু আছে ওখানে। অর্থাৎ সমুদ্রটাকে তুলে ধরার মতো এই মানসিকতা আমাদের তৈরি হচ্ছে না।